প্রিয় শিক্ষার্থীবৃন্দ, সকলকে স্বাগত। আজকে আমরা বার এমসিকিউ প্রিপারেশন নিয়ে আলোচনা করব। আলোচনার এই পর্যায়ে আমরা দ্য স্পেসিফিক রিলিফ অ্যাক্ট 1877 এর সেকশন 8 নিয়ে আলোচনা করব। আপনারা সকলেই জানেন এই সেকশনটাতে বলা হয়েছে এনি পারসন entitled to possession of immovable property may recover it in the manner provided by the Code of Civil Procedure 1908। তাহলে আমরা এখান থেকে যদি বিশ্লেষণ করি তাহলে কি দেখতে পাচ্ছি যে এসআর অ্যাক্টের সেকশন 8 হলো যে কেউ যদি কোনো স্থাবর সম্পত্তির সুনির্দিষ্ট স্থাবর সম্পত্তির দখলের অধিকারী হন তাহলে তিনি এটা সিপিসিতে দেয়া পদ্ধতি অনুসরণ করে দখল পুনরুদ্ধার করতে পারবেন। তাহলে এই সেকশনটার প্রথমে যে শব্দটা দেখতে পাচ্ছি আমরা এনি পারসন ইন্টাইটেল টু, এই ইন্টাইটেল শব্দটাকে যদি আমরা বিশ্লেষণ করি তাহলে আমরা দেখতে পাবো যে এখানে দখলে সুনির্দিষ্ট স্থাবর সম্পত্তির দখলের অধিকারী। তাহলে একজন মানুষ কিভাবে স্থাবর সম্পত্তির দখল অধিকারী হয়? একজন মানুষ চারভাবে স্থাবর সম্পত্তির দখলের অধিকারী হয়। তার অন্যতম হলো বাই ওয়ে অফ ইনহেরিটেন্স, দ্বিতীয়ত হলো বাই এগ্রিমেন্টস, যেটাকে আমরা অন্য ভাষায় বলতে পারি বাই ওয়ে অফ ট্রান্সফার। দ্যাট ইজ দ্য টিপি অ্যাক্ট 1882-তে যে 5 ধরনের হস্তান্তরের কথা বলা আছে সেটা হতে পারে, এবং পাশাপাশি বাই ওয়ে অফ উইলও হতে পারে। তাহলে এগুলোকে বলা হয় হস্তান্তর বা এগ্রিমেন্টস। তৃতীয়টি হলো বাই অ্যাডভার্স পজেশন, জবরদখল মূলে, এবং চতুর্থ হলো বাই পজেশন, দখল মূলে। তাহলে কি আমরা দেখতে পাচ্ছি যে there are 4 ways of acquiring title to the landed property। চারভাবে একটা সম্পত্তির সত্ত্ব অর্জন করা যায়। তার প্রথমটা আমরা বললাম যে বাই ওয়েবের, এটা উত্তরাধিকার মূলে। তো উত্তরাধিকার মূলে এটা সহজ, মৃত ব্যক্তির নিকটাত্মীয় যারা থাকে, ব্লাডলি কানেক্টেড ব্যক্তি যারা থাকে, তারা যে সম্পত্তির অধিকার অর্জন করে সেটাকে আমরা বলি উত্তরাধিকার। দ্বিতীয়ত আমরা বললাম যে বাই ওয়ে অফ ট্রান্সফার, অর্থাৎ হস্তান্তর মূলে এই ল্যান্ডেড প্রপার্টি বা কোনো সম্পত্তির সত্ত্ব অর্জন করা যায়, ইন্টাইটেলমেন্ট অর্জন করা যায়। সে হস্তান্তরগুলো কি? সেটা হতে পারে আপনার সেল হতে পারে, সেটা মর্গেজ হতে পারে, সেটা এক্সচেঞ্জ হতে পারে, সেটা লিজ হতে পারে, সেটা গিফট হতে পারে, অথবা উইল হতে পারে। যদি উইলের কথা এখানে টিপি অ্যাক্টে নেই, টিপি অ্যাক্টে যে 5 ধরনের হস্তান্তরের কথা বলা হয়েছে সেটা এবং উইল। তাহলে এই যে এগুলোকে বলা হচ্ছে এগ্রিমেন্টস। টিপি অ্যাক্টের যে 5 ধরনের হস্তান্তর কথা বলা হয়েছে এগুলো সবগুলোকে এগ্রিমেন্টস বা চুক্তি বলা হয়, এই জন্য আমরা একটা শব্দ ইউজ করেছি বাই এগ্রিমেন্টস। তৃতীয়ত হলো বাই অ্যাডভার্স পজেশন। দ্য লিমিটেশন অ্যাক্ট 1908 এর সেকশন 28-এ এই অ্যাডভার্স পজিশনের বিষয়টা বলা হয়েছে। কেউ যদি অন্যের সম্পত্তি জোরপূর্বক দখল গ্রহণ করে এবং ডিনাই দ্য রাইট টাইটেল ইন্টারেস্ট অফ দ্য রিয়েল ওনার অ্যান্ড কিপস আন্ডার হিজ পজিশন ফর মোর দ্যান 12 years অ্যান্ড পজেস দ্য সেম আনইন্টারাপ্টেডলি, বাধাহীনভাবে 12 বছর ঊর্ধ্বে দখলভোগ করে, তাহলে সেখানে তার সত্ত্বের উদ্ভব হয় এবং যার সম্পত্তি ছিল, যার জমি ছিল, তার সত্ত্বের বিলোপ ঘটে। আরেকটা হলো বাই ওয়ে অফ পজেশন। তাহলে কোনো সম্পত্তিতে দখলমূলক সত্ত্ব অর্জন করা যায়, দখলের অধিকারী হওয়া যায়। যেমন ধরেন যখন কোনো ব্যক্তি সুন্দরবনে মধু আহরণে যায়, তাহলে মধু আহরণ অনেক ব্যক্তি একসঙ্গে যায়, তার মধ্যে যে যতটুকু মধু আহরণ করতে পারবে সেটা তার নিজের। ঠিক একইভাবে ট্রলার নিয়ে যখন কেউ বঙ্গোপসাগরে প্রবেশ করে, বঙ্গোপসাগর থেকে যতগুলো ইলিশ ধরতে পারে সেগুলো তার।
তাহলে এই যে সে যতগুলো ইলিশ ধরতে পারলো সেগুলো তার মালিকানা আসলো, এটাকে বলা হচ্ছে এন্টাইটেলমেন্ট বাই ওয়ে অফ পজেশন। তাহলে সেকশন 8-এর কেউ যদি দখল পুনরুদ্ধারের মামলা করতে চায় তাহলে প্রথমে তাকে এই স্থাবর সম্পত্তির দখল সম্পর্কে মামলাটা করতে হবে। দিস ইজ দ্য ফার্স্ট ক্রাইটেরিয়া। স্থাবর সম্পত্তিটা কীরকম হতে হবে? সুনির্দিষ্ট হতে হবে। অর্থাৎ যে সম্পত্তিটা তিনি, অর্থাৎ যে জমিটার, ল্যান্ডেড প্রপার্টিটার, যে বিল্ডিংটা, যে গার্ডেনটার তিনি দখল পুনরুদ্ধার চাচ্ছেন, এইটার চমৎকার একটা বর্ণনা দিতে হবে, so that the court may understand যে which property you want to recover. তৃতীয়ত হলো যে যিনি স্থাবর সম্পত্তির, সুনির্দিষ্ট স্থাবর সম্পত্তির দখল পুনরুদ্ধার চাচ্ছেন তাকে এই সম্পত্তির এন্টাইটেলমেন্ট দেখাতে হবে। এখানে কিন্তু ওনারশিপ শব্দটা ইউজ করা হয়নি, এন্টাইটেলমেন্টটা দেখাতে হবে। তো এন্টাইটেলমেন্ট শব্দটা আমরা একটু আগে আলোচনা করলাম। এন্টাইটেলমেন্ট 4 ভাবে আসতে পারে। তাহলে যিনি মামলা করবেন, যিনি বাদী, যিনি স্থাবর সম্পত্তির দখল পুনরুদ্ধার চাচ্ছেন, তাকে হয় বলতে হবে যে তিনি উত্তরাধিকার সূত্রে এই জমিটার অধিকারিত্ব পেয়েছেন, অথবা বলতে হবে 5 ধরনের হস্তান্তর মূলে অথবা উইল মূলে তিনি এই সম্পত্তিটার মালিকানা অর্জন করেছেন, কিংবা তাকে বলতে হবে যে তিনি অ্যাডভার্স পজেশন মূলে দখল, জবরদখল মূলে এই সম্পত্তির সত্ত্ব অর্জন করেছেন, কিংবা আর্জিতে তাকে বলতে হবে তিনি এখানে বাই অকুপেন্সি হি হ্যাজ গট এ রাইট অফ অকুপেন্সি, দখলের মাধ্যমে তিনি দখলি সত্ত্ব অর্জন করেছেন, এটাকে পজেসরি রাইট বলে বা রাইট অফ অকুপেন্সি বলে। তাহলে কোনো ব্যক্তি যদি কোনো জমির বা সুনির্দিষ্ট স্থাবর সম্পত্তির দখল পুনরুদ্ধার মামলা করতে চায় তাহলে আর্জিতে প্রথমত তাকে এই সম্পত্তিটা স্পেসিফাই করতে হবে এবং সুনির্দিষ্ট করার পর তার কিভাবে তিনি অধিকারিত্ব অর্জন করেছেন সেই এন্টাইটেলমেন্টটা তাকে দেখাতে হবে। তারপরে তিনি এই সম্পত্তির দখল থেকে কতদিন যাবৎ দখলভোগ করতেছিলেন এবং দখলভোগ থেকে তিনি কবে এই বিবাদী কর্তৃক বেদখল হয়েছেন, কীভাবে বেদখল হয়েছেন সেই জিনিসটা তিনি বলবেন, এবং তিনি কার কাছ থেকে দখলটা পুনরুদ্ধার চান সেটা আর্জিতে বলতে হবে। এবং এই মোকদ্দমাটা তাকে 12 বছরের মধ্যে করতে হবে। লিমিটেশন পিরিয়ড হলো 12 বছর, অর্থাৎ যেদিন তিনি বেদখল হবেন বিবাদী কর্তৃক সেই তারিখ থেকে 12 বছরের মধ্যে তাকে এটা মামলা আনয়ন করতে হবে। এটাতে অ্যাড ভ্যালোরেম কোর্ট ফি দিতে হবে এবং এটা মানে জমির মূল্যমান অনুযায়ী সহকারী জজ, সিনিয়র সহকারী জজ অথবা যুগ্ম জেলা জজ আদালতে দায়ের করতে হবে। তাহলে এই সেকশনটা থেকে নানাভাবে প্রশ্ন হতে পারে, এমসিকিউ প্রশ্ন হতে পারে। তার মধ্যে একটা হলো যে দখল পুনরুদ্ধারের মামলাটা কোন ধারায় করা যায়, এছাড়া একটা স্থাবর সম্পত্তির দখল উদ্ধারটার কোন মামলায় করা যায়, কোন ধারায় করা যায়, সেকশন 8-এ কতদিনের মধ্যে করতে হয়, 12 বছরের মধ্যে, কত টাকা কোর্ট ফি দিতে হয়, অ্যাড ভ্যালোরেম কোর্ট ফি দিতে হয়। এটা সরকারের বিরুদ্ধে দায়ের করা যায় কিনা, উত্তর হবে সরকারের বিরুদ্ধেও দায়ের করা যায়। তো এভাবে নানাভাবে এই সেকশনটা থেকে প্রশ্ন আসতে পারে এবং কোর্ট কাছারিতে প্রচুর মামলা হয় এই সেকশন অনুযায়ী। তাহলে যারা আইনজীবী হিসেবে দেখবেন আমার এই লেকচারটা, তারা এখান থেকে যে জিনিসগুলো মনে রাখার জন্য নেবেন সেটা হলো যে আপনি সেকশন 8-এ যে মামলা করছেন, এই মামলা করার জন্য আপনার যে ল্যান্ডেড প্রপার্টিটা, ল্যান্ড, বিল্ডিং, গার্ডেন, সেটাকে সুনির্দিষ্টভাবে জোহর দিতে হবে, কলমি নকশা দিতে হবে, দাগের ঠিক কোন অংশ থেকে আপনি বেদখল হয়েছেন সেই অংশের ক্ষেত্রফলটা আপনাকে দিতে হবে, বাহুগুলোর দৈর্ঘ্য প্রস্থ দিতে হবে, পরিসীমা দিতে হবে, এবং সেটার আপনি সত্য দখল কীভাবে অর্জন করেছেন, কীভাবে দখল ভোগ করতেন সেটা আর্জিতে বলতে হবে, কোন তারিখে বিবাদী কর্তৃক বেদখল হয়েছেন সেটা বলতে হবে। এই জিনিসগুলো দিয়ে চমৎকার করে একটা আর্জি তৈরি করতে হবে, অ্যাড ভ্যালোরেম কোর্ট ফি দিতে হবে। তো থ্যাংক ইউ ফর ওয়াচিং দিস ভিডিও। যারা আমাদের এই ভিডিও লেকচার যদি আপনার ভালো লাগে আমাদের চ্যানেলটাকে সাবস্ক্রাইব করতে পারেন। আমরা আইনজীবী প্রশিক্ষণ কার্যক্রম চালাই, আপনারা অল্প সময় দক্ষ আইনজীবী হওয়ার জন্য আমাদের সঙ্গে যোগ দিতে পারেন
এবং যারা বার এবং বিজেস এমসিকিউ পরীক্ষা দিতে চান অথবা রিটেন পরীক্ষা দেবেন তারা কোচিংয়ের জন্য আমাদের সঙ্গে যোগাযোগ করতে পারেন। থ্যাংক ইউ ফর ওয়াচিং দিস ভিডিও।